আজকে আমরা জাপানের একটা বেশ পুরনো কিন্তু আমার মনে হয় খুব প্রাসঙ্গিক একটা ধারণা নিয়ে কথা বলবো, ইকিগাই। মানে সোজা কথায় বললে এটা হলো বেঁচে থাকার কারণ খুঁজে বের করা, যা আমাদের রোজ সকালে ঘুম থেকে উঠতে একটা প্রেরণা দেয়। এই আলোচনার জন্য আমাদের কাছে কিছু নোটস আছে, একটা ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্ট আছে, আর হ্যাঁ, হেক্টর গার্সিয়া আর ফ্রান্সিস মিরালেসের লেখা ওই বিখ্যাত বইটা ইকিগাই, দীর্ঘ ও সুখী জীবনের জাপানি রহস্য, সেটারও কিছু অংশ আছে। আচ্ছা, তো আমাদের লক্ষ্য হচ্ছে এই সব কিছু মিলিয়ে দেখা যে ইকিগাই আসলে কি, কেন এটা এত জরুরি, আর জীবনের মানে খুঁজে পেতে এটা ঠিক কিভাবে পথ দেখাতে পারে। বিষয়টা কিন্তু খুব জরুরি, ভাবার মতো। কারণ আমরা তো প্রায়ই দেখি, তাই না, যে অনেকেই নিজের কাজ নিয়ে ঠিক খুশি নন, একদম। যার ফলে একটা হতাশা বা হয়তো মানসিক চাপ তৈরি হয়। আবার উল্টো দিকে ওই যে ইউটিউব ভিডিওটার কথা বলছিলেন, সেখানে যেমন দেখিয়েছে কিছু মানুষ আছেন যারা কাজে এতটাই ডুবে যান যে সময়ের খেয়াল থাকে না। হ্যাঁ হ্যাঁ, ওই ফ্লো স্টেটের ব্যাপারটা। ঠিক, ওই ফ্লো স্টেট। তো ইকিগাই ধারণাটা মনে হয় এই দুটো চরম অবস্থার মধ্যে একটা সেতু তৈরি করতে পারে। ঠিক তাই। আর এই যে সোর্সগুলো, বিশেষ করে গার্সিয়া আর মিরালেসের বইটা, সেখানে খুব পরিষ্কার করে বলা আছে যে ইকিগাই আসলে 4টে মূল জিনিসের একটা সংযোগস্থল। 4টে জিনিস। হ্যাঁ, যেমন 1 নম্বর হলো এমন কিছু যা করতে আপনার সত্যি ভালো লাগে মন থেকে। 2, এমন কিছু যাতে আপনার বেশ ভালো দক্ষতা আছে, স্বাভাবিক দক্ষতা। হ্যাঁ। 3 নম্বর, এমন কিছু যার প্রয়োজন আছে, পৃথিবীর বা সমাজের কাজে লাগে। আর 4 নম্বর হলো এমন কিছু যা থেকে উপার্জনও সম্ভব। বইটাতে তো একটা ছবির মতো করে 4টে বৃত্ত দিয়ে সুন্দর বোঝানো আছে। ঠিক। আর এখানেই কিন্তু বিষয়টা আরও একটু গভীর হচ্ছে, তাই না? কারণ সোর্সগুলো কিন্তু এটাই জোর দিয়ে বলছে যে শুধু একটা বা দুটো দিক মিললেই হবে না। না, একদমই না। যেমন আমাদের নোটগুলোতেও লেখা আছে, ধরুন যা করতে ভালো লাগে আর যা ভালো পারি, এই দুটো মিললে সেটাকে বলে আবেগ বা প্যাশন। হ্যাঁ, প্যাশন। আবার ধরুন পৃথিবীর যা প্রয়োজন আর যার জন্য পয়সা পাওয়া যায়, সেটা হয়তো আপনার পেশা বা বৃত্তি। কিন্তু এর কোনোটাতেই যেন সম্পূর্ণতা নেই। ইকিগাই হচ্ছে এই 4টের একটা সঠিক মিশ্রণ। ঠিক, ভালোবাসা, দক্ষতা, প্রয়োজন আর উপার্জন সব একসাথে। একদম, যেখানে এই সবকটাই এসে মিলছে। কোনো একটা যদি বাদ যায়, তাহলে জীবনে কোথাও একটা যেন অপূর্ণতা থেকে যায়। আর যখন এই 4টে মিলে যায়, তখন ওই ফ্লো স্টেটে পৌঁছানো অনেক সহজ হয়ে যায়, তাই না? হ্যাঁ, অবশ্যই। ওই ইউটিউব ভিডিওটাতেও তো কয়েকজনের উদাহরণ ছিল, যারা নিজেদের ইকিগাই খুঁজে পাওয়ার পর কাজে এতটাই মগ্ন হয়ে যান যে সময়ের খেয়াল থাকে না। কাজটা তখন আর বোঝা মনে হয় না, বরং একটা আনন্দের মতো। প্রাচীন তাও দর্শনে এটাকে বোধহয় উওয়েই বলে, অনায়াস কর্ম। হ্যাঁ, উওয়ে, জোর করে কিছু করতে হচ্ছে না, কাজটা যেন আপনা আপনি হয়ে যাচ্ছে। ঠিক। আর এর সবচেয়ে জীবন্ত উদাহরণ হয়তো জাপানের ওকিনাওয়ার মানুষজন। গার্সিয়ার মিরালেসের বইতে তো বটেই, ভিডিওটাতেও তাদের কথা খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে। হ্যাঁ, ওকিনাওয়ার কথা তো আসেই। তারা তো বিশ্বের অন্যতম দীর্ঘজীবী মানুষ, ওই যে ব্লু জোন বলে না। হ্যাঁ, ব্লু জোনের অংশ। আর মজার ব্যাপার হলো ওদের সংস্কৃতিতে নাকি আমাদের মতো করে এই যে রিটায়ারমেন্ট বা অবসর নেওয়ার ধারণাটাই খুব একটা নেই। তাই নাকি? হ্যাঁ, তারা জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত কিছু না কিছুতে সক্রিয় থাকেন। তাদের খাদ্যাভ্যাস, যেমন বইটাতে আছে হারা হাচি বু, পেট 80% ভরে খাওয়া। হ্যাঁ, ওটা পড়েছি। ইন্টারেস্টিং। তাদের ওই যে সামাজিক বন্ধন, মোয়াই বলে যাকে, বন্ধুদের নিয়ে একটা আজীবনের সাপোর্ট গ্রুপ। আচ্ছা, মোয়াই? হ্যাঁ, আর প্রতিদিনের ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে নেওয়া, এই সব কিছুর পেছনেই কিন্তু ওই ইকিগাই দর্শনটা কাজ করে। তবে একটা জিনিস কিন্তু মনে রাখা দরকার, যেটা আমাদের নোটগুলোতেও লেখা ছিল, ইকিগাই কিন্তু একেবারে স্থির কোনো ব্যাপার নয়। ঠিক, বদলাতে পারে। হ্যাঁ, সময়ের সাথে সাথে জীবনের বিভিন্ন পর্যায়ে এটা বদলাতে পারে। হয়তো কৈশোরে যেটা ইকিগাই ছিল, পরে সেটা পাল্টে যেতেই পারে। তাই মনে হয় মাঝে মাঝে নিজেকে ওই প্রশ্নগুলো আবার করা দরকার। আমি এখন কি ভালোবাসি, কিসে দক্ষ, সমাজের কি প্রয়োজন মেটাতে পারি, আর সেটা কিভাবে টেকসইভাবে করতে পারি। হ্যাঁ, ওই টেকসই হবার ব্যাপারটা কিন্তু খুব জরুরি। বইটাতেও তো বলা হয়েছে ইকিগাই খুঁজে পাওয়া মানে শুধু মনের শান্তি নয়,
এর সাথে আর্থিক স্থিতিশীলতারও একটা যোগ আছে। অবশ্যই। কারণ ভালোবাসা বা আবেগ দিয়ে শুরু করা কাজটা যদি লম্বা সময় ধরে চলানোর মতো রসদ না যোগায়, তাহলে সেটা হয়তো শখ হয়েই থেকে যাবে, জীবনের মূল চালিকা শক্তি হবে না। অর্থ এখানে লক্ষ্যের চেয়েও বেশি একটা জ্বালানির মতো, যা আপনার ইকিগাইকে টিকিয়ে রাখতে সাহায্য করে। তাহলে সব মিলিয়ে মূল কথাটা মনে হচ্ছে এরকম দাঁড়াচ্ছে যে ইকিগাই জীবনের একটা গভীর মানে বা উদ্দেশ্য খুঁজে পাওয়ার জন্য একটা কাঠামো দেয়। একটা ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, যা আমাদের ব্যক্তিগত আনন্দ, আমাদের দক্ষতা, সমাজের বৃহত্তর প্রয়োজন আর অর্থনৈতিক বাস্তবতা, এই সব কিছুর মধ্যে একটা সুন্দর ভারসাম্য আনার চেষ্টা করে। আর একটা জিনিস আমি যোগ করতে চাই, যেটা ওই নোটগুলো আর বইয়ের শেষের দিকেও আছে। ইকিগাই মানেই যে বিরাট কিছু হতে হবে, পৃথিবী বদলে দেওয়ার মতো কাজ, তা কিন্তু নয়। ঠিক। প্রতিদিনের খুব সাধারণ ছোট ছোট কাজের মধ্যেও কিন্তু এটা খুঁজে পাওয়া সম্ভব। ধরুন, নিজের হাতে বাগান করা, বা হয়তো পুরনো কোনো শখের চর্চা, পরিবারের সাথে ভালো করে সময় কাটানো। একদম। ওই যে জাপানি ওয়াবিসাবি দর্শন আছে না, অসম্পূর্ণতার মধ্যে সৌন্দর্য খুঁজে নেওয়া, হ্যাঁ, ওয়াবিসাবি। সেটার সাথেও আর একটা যোগ আছে বলে আমার মনে হয়। জীবনের ছোট্ট ছোট্ট, হয়তো নিখুঁত নয়, কিন্তু অর্থপূর্ণ মুহূর্তগুলো ইকিগায়ের অংশ হতে পারে। খুব সুন্দর বললেন। যেমন দার্শনিক ফ্রেডরিক নিৎসে বলেছিলেন না, যার বেঁচে থাকার একটা কেন আছে, সে প্রায় যে কোনো কিভাবে সইতে পারে। ইকিগাই যেন সেই কেনটা খুঁজে পেতে আমাদের একটু দিশা দেয়। এই পুরো আলোচনাটা থেকে আমার মাথায় একটা ভাবনা আসছে। আমরা সাধারণত আমাদের দক্ষতা বা ভালোবাসাকে হয় ব্যক্তিগত সন্তুষ্টির জন্য ব্যবহার করি, অথবা এমন কোনো পথে কাজে লাগাই যা থেকে উপার্জন হয়, পরিচিত পথগুলো। হুম। কিন্তু যদি এমন হয় যে আমাদের এই দক্ষতা আর ভালোবাসাকে আমরা এমন কোনো সামাজিক বা ধরুন পরিবেশগত প্রয়োজনে ব্যবহার করলাম, যা নিয়ে হয়তো এখনো সেভাবে ভাবা হয়নি বা যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি, ইন্টারেস্টিং প্রশ্ন। তখন ইকিগাইয়ের ধারণাটা কি আরও বড়, আরও শক্তিশালী হয়ে উঠতে পারে না? শুধু নিজের বা পরিচিত গণ্ডির বাইরে গিয়ে এটা নিয়ে হয়তো আরও ভাবা যেতে পারে, তাই না?